সাথে পরিচয় হবার পর কিছুদিনের জন্য ভুলেই গেছিলাম যে আমার আসল পরিচয় কি। যখন সবাই অপমান করত তখন অনেক খারাপ লাগতো, আর এখন তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এভাবে অনেকক্ষণ বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। কিভাবে ঘুম আসবে? চোখ বুঝলেই তো আদিবার মুখটা ভেসে ওঠে। তবে আজকে একটা ব্যাপার খুবই অদ্ভুত লাগছে। প্রতিদিন তো আদিবা এই সময় ফোন দেয়, কিন্তু আজকে তো দিল না। তাই আমি ফোন দিলাম, কিন্তু আদিবার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম কিন্তু ওয়েটিং। হয়তো রাব্বির সাথে কথা বলছে, তাই হয়তো আমার কথা মনে নেই। এখন হয়তো আদিবার কাছে আমার থেকে রাব্বি গুরুত্বপূর্ণ। থাকবেই না কেন? আমি তো ওর শুধু বন্ধু, আর রাব্বি তো ওর ভালোবাসা। এসব কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে আদিবার নামটা ভেসে উঠল। চোখের পানি মুছে কল রিসিভ করলাম। কি করিস? শুয়ে আছি। তুই কি করিস? রাব্বির সাথে কথা বললাম এতক্ষণ, তুই তো তাড়াতাড়ি চলে আসতি। জানিস এরপর আমরা কত আড্ডা দিয়েছি। আমার কাজ ছিল, তাই তো আগে চলে আসছি। জানিস রাব্বি আমার প্রতি কত কেয়ারিং। আমি বাসায় আসছি কিনা, খেয়েছি কিনা সব কিছুর খবরও রাখে। ও আমাকে অনেক ভালোবাসে। আমি খুবই ভাগ্যবান যে ওর মতো একজনকে পেয়েছি। ভালো। আমার খুবই ঘুম পেয়েছে, রাখছি এখন। চোখের পানি আর কন্ট্রোল করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারো প্রশংসা শুনতে হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নাই। আগে আদিবা ফোন দিলে আমার খোঁজ খবর রাখতো, আর এখন আদিবার খোঁজ খবর অন্য কেউ রাখে। হয়তো আদিবা রাব্বির সাথেই অনেক সুখী থাকবে। আমি না হয় আদিবার বন্ধু হয়েই সারা জীবন থাকবো। একটা দুঃস্বপ্ন ভেবে সব কিছু ভুলে যাব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেক সময় হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি নাই, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারি নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনো আসেনি। একা একা একটা বেঞ্চের উপর বসে আছি। ক্লাসের সময় হয়ে গেল, কিন্তু আদিবা এখনো এলো না। তাই ফোন দিলাম আদিবাকে। কোথায় তুই? কলেজে আসবি না? আজকে আসবো না, রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। গতকালকেও তো আদিবার সাথে কথা বললাম, তখন তো বললো না যে আজকে কলেজে আসবে না। হয়তো আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আমি একাই ক্লাস করলাম, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কেন যে আদিবার সাথে পরিচয়টা হলো। তাহলে হয়তো এখন কষ্ট পেতাম না। জীবনের সব কিছুর বেলাতেই তো অবহেলিত হয়ে আসছি, ভালোবাসার বেলায় তার ব্যতিক্রম কেন হবে? এসব ভাবছি আর হাঁটছি, তখনই দেখলাম আদিবা আর রাব্বি বাইকে করে যাচ্ছে। রাব্বি বাইক চালাচ্ছে আর আদিবা ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি আর ওদের ডাক দিলাম না, ওরা ওদের মতো যাচ্ছে। আমি তাড়াতাড়ি হোটেলে চলে গেলাম। আদিবাকে অন্য কারোর সাথে দেখলেই খুবই খারাপ লাগে। ও তো এখন খুবই ব্যস্ত, তাই হয়তো আমার খবর নেওয়ার সময় পাইনি। হোটেলে এসে কাজ করতেছিলাম। আজকে কেন জানি কাজ করতে ভালো লাগছিল না। অন্যমনস্ক হয়ে খাবার নিয়ে একটা টেবিলে গেলাম। অসাবধানতা বশত কিছু খাবার একটা মেয়ের গায়ে পড়লো। ছেলেটা কোথাকার, দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার জামাটা নষ্ট করে। জানিস তোর থেকে আমার জামার দাম বেশি। এর ভিতরে ম্যানেজার চলে এসেছে। কি হয়েছে এখানে? এই ছোট লোকটা আমার গায়ে খাবার ফেলে দিয়েছে। আমরা খুবই দুঃখিত ম্যাম, দয়া করে আর রাগারাগি করবেন না, তাতে আমাদের হোটেলের সম্মান নষ্ট হবে। আমরা ওর বিচার করব। রবি, তুমি আমার সাথে আসো। ম্যানেজার আমাকে নিয়ে একটা রুমে গেল, তারপর বলতে লাগলো, তোমার কি কাজ করার ইচ্ছা নেই? মাঝে মাঝে ছুটি নাও, সময় মতো আসো না। তার উপর আবার আজকে যেই ঘটনা ঘটালে, এরপর আর তোমাকে কাজে রাখা সম্ভব না। স্যার দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না, কথা দিচ্ছি। এরপর আর আমার নামে কোনো অভিযোগ আসতে দিব না। মাফ করতে পারি এক শর্তে। এখন গিয়ে ওই ম্যামের কাছে সরি বলবে। সে যদি মাফ করে তাহলে তোমার চাকরি থাকবে। ঠিক আছে স্যার। তারপর মেয়েটার কাছে গিয়ে বললাম, সরি ম্যাম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। মাফ করে দিলাম, এখন যা। হোটেলের কাজ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি দুনিয়াটা বড়ই অদ্ভুত। অপরাধ না করে মাপ চাইতে হয়। আর মেয়েটা যা বলেছে ঠিকই বলেছে। আমার থেকে তার জামার দামও অনেক বেশি। আদিবাকে কল দিলাম, কিন্তু ওয়েটিং। অনেকবার কল দিলাম, কিন্তু ওয়েটিং। বিছানায় শুয়ে আছি, ভাবছি আদিবা হয়তো কল দিবে, কিন্তু অনেক সময় হয়ে গেল কিন্তু কল দিল না। ওর কাছে কি আমি এতটাই মূল্যহীন যে একবারও আমাকে কল দিতেও পারলো না? ওকে তো আর আমি ভালোবাসতে বলছি না, আমি তো শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাইছিলাম। এগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলাম।
সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নিলাম, কিন্তু যে আশায় হাতে নিয়েছিলাম তা পূরণ হয়নি। আদিবা আমাকে একটি বারও কল করেনি। হয়তো ওর কাছে এখন রাব্বি সব। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কিন্তু পড়ায় একদমই মন বসছিল না। তারপরও পড়ার চেষ্টা করলাম। পড়া শেষে কিছু খেয়ে কলেজে আসলাম। গিয়ে দেখি আদিবা এখনো আসেনি, তাই একা একা একটা বেঞ্চের উপর বসে সময় কাটালাম। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আদিবা আসলো। এত দেরি হলো কেন আজকে? আর বলিস না, গতকালকে অনেক রাত পর্যন্ত রাব্বির সাথে কথা বলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। রাতে তোকে অনেকবার কল দিয়েছিলাম। সরি, আমি খেয়াল করিনি। রাব্বির সাথে কথা বলে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই মনে ছিল না। প্লিজ কিছু মনে করিস না। আরে না, মনে করার কি আছে? আচ্ছা, বিকালে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব, ঠিক আছে? না, বিকালে যাওয়া যাবে না। হোটেল থেকে আমাকে ছুটি দিবে না। তাহলে কালকে কলেজ টাইমে যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে অনেক খুশি লাগছে, কারণ কালকে আদিবার সাথে ঘুরতে যেতে পারবো। এত খুশি হয়ে কাজ নাই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলে যেতে হবে। দেরি করলে চাকরি থাকবে না, আমাকে আর কোনো সুযোগও দিবে না। ঠিক সময়ে হোটেলে চলে আসলাম। তারপর নিজের কাজ করতে লাগলাম। আমাকে দেখে ম্যানেজার বলতে লাগলো, প্রতিদিন এভাবে ঠিক সময়ে আসবে আর ভালোভাবে কাজ করবে। জি স্যার। আজকে কাজ করেও কেন জানি অনেক আনন্দ পাচ্ছি। হয়তো আদিবার জন্য, কারণ কালকে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। অনেকদিন পর আদিবার সাথে আড্ডা দিব, ভাবতেই অনেক ভালো লাগছে। কাজ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর ভাবছি আদিবাকে একটা ফোন দিব। যেই ভাবা সেই কাজ। আদিবাকে ফোন দিলাম, কিন্তু ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, তাও ওয়েটিং। ধুর, মুডটাই খারাপ হয়ে গেল। আরে আমি এত চিন্তা করছি কেন? কালকে তো আদিবার সাথে কথা হবেই। এই ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনো আসেনি। আগে আদিবা সবসময় আমার আগেই কলেজে আসতো। ইদানিং দেখছি আদিবা কলেজে খুবই লেট করে আসে। হয়তো রাতে রাব্বির সাথে কথা বলে, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে রইলাম। কিছুক্ষণ পর আদিবা বসলো। কি রে, এভাবে বেঞ্চের উপর বসে কি ভাবছিস? কিছু না, তোর জন্য অপেক্ষা করছি। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা না। এখন চল নদীর পাড়ে যাই। তারপর আমি আর আদিবা নদীর পাড়ে ঘুরতে গেলাম। বেঞ্চের উপর বসে দুজনে কথা বলছি। হঠাৎ আদিবা কাকে যেন ফোন দিয়ে আসতে বলল। কারে আসতে বললি? রাব্বিকে। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। তার মানে আদিবা আমার জন্য আসেনি, রাব্বির সাথে ঘুরতে এসেছে, আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রাব্বি আসলো। রাব্বি আর আদিবা কথা বলছে, আর আমি বোকার মতো বসে আছি। আমার খুবই খারাপ লাগতেছে। আদিবা আমার সাথে কি করে করতে পারলো এমনটা? আমি তোকে ঘুরতে যাওয়ার কথা বলিনি, ও নিজেই তো আমাকে বলেছে। ওরা দুজনে কথা বলছে, মনে হচ্ছে আমি অপরিচিত কোনো মানুষ। সেখান থেকে চলে আসতেই ইচ্ছে করছে। হঠাৎ করে আদিবা বলল, আমার প্রচুর পানির পিপাসা লাগছে। রবি, তুমি গিয়ে এক বোতল পানি কিনে নিয়ে আসো প্লিজ। আচ্ছা, তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। মনে হচ্ছে ওদের সেবা করার জন্যই আমাকে নিয়ে আসছে। আমাকে এখানে এনে এইভাবে অপমান না করলেও পারতো আদিবা। পানি নিয়ে বেঞ্চের এই জায়গায় আসলাম। এসে দেখি ওরা নাই। তারপর ওদের খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম ওরা অন্য এক জায়গায় বসে কথা বলছে। আমি পিছন দিকে ছিলাম, আর সেখানে অনেক গাছও ছিল, যার কারণে ওরা আমাকে দেখতে পায়নি। আমি ওদের কাছাকাছি আসতে শুনতে পেলাম, আবিদা, তোমাকে কিছু বলতে চাই, জানি না তুমি কিভাবে নেবে। আমি কিছুই মনে করব না, তুমি বলো। রবিকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মানে কি বলছো তুমি? দেখো আদিবা, একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। শুধু আমি না, সবাই বলবে এটা। তুমি রবিকে শুধু বন্ধু ভাবলেও আমার মনে হয় সে তোমাকে অন্য কিছু ভাবে। তুমি যখন ওই দিন রবিকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন রবিকে দেখে মনে হয়েছিল ও একদমই খুশি হয়নি, আর তাই হয়তো ও কাজের বাহানা দিয়ে চলে গেল। দেখো, আমি রাকিবকে শুধুই আমার একজন ভালো বন্ধু মনে করি। আমি জানি সেটা, কিন্তু এখানে কথা হচ্ছে যে রবি তোমাকে কি ভাবে। আর কোনো বয়ফ্রেন্ড চাইবে না তার প্রেমিকার কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকবো। তুমি শুধু শুধুই রাকিবকে সন্দেহ করছো, আর ও তো আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে। তুমি শুধুই অযথা টেনশন করছো। দেখো আদিবা, ও তোমার ভালো বন্ধু, তাই হয়তো এখন তুমি এই কথা বলছো। কালকে যখন ও আমার নামে তোমাকে বলবে যে আমি অন্য মেয়েকে নিয়ে ঘুরি,
তখন তুমি সত্যিটা না জেনেই আমাকে সন্দেহ করবে। আর বেশিরভাগ সম্পর্ক এই জন্যই নষ্ট হয়। আর একজন মানুষের কাছে দুইজন সমান গুরুত্বপূর্ণ কখনো হতে পারে না। আর আমি চাই না যে তুমি রবির সাথে কথা বলো না। আর তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, আমি না রবি? এটা কেমন প্রশ্ন রাকিব? তোমরা দুজনেই আমার লাইফের সমান গুরুত্বপূর্ণ। তোমাকে আমি ভালোবাসি, আর রবি আমার বন্ধু। আর কোনো কারণ ছাড়া কিভাবে আমি রবির সাথে সম্পর্ক নষ্ট করতে পারি? আচ্ছা, তোমার রবির সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি কোনোদিন রবি তোমাকে প্রপোজ করে তখন? আশা করি এমনটা কখনো আসবে না। যদি এমনটা হয় তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই। আমার জন্য কেন আদিবার রিলেশন ভেঙে যাবে? ও তো আমাকে শুধুই ওর বন্ধু ভাবে, আমি শুধুই ওকে ভালোবাসি। আর রাব্বি হয়তো চাই না যে আদিবা আমার সাথে কথা বলুক। আমি না হয় ওদের থেকে দূরে চলে যাব। তারপর কিছুক্ষণ পর পানি নিয়ে ওদের কাছে গেলাম। আচ্ছা, তোমরা কথা বলো, আমি যাই। কেন? তুমিও আমার সাথে থাকো। না, তোরা আড্ডা দে, আমার আবার হোটেলে যেতে হবে। আচ্ছা, যাও। তারপর আমি ওদের ওখান থেকে চলে আসলাম। আমি চাই না আমার জন্য ওদের সম্পর্ক নষ্ট হোক, তাই ওদের আর বিরক্ত করলাম না। বাসায় এসে গোসল করলাম, তারপর কিছুক্ষণ শুয়ে থেকে হোটেলে গেলাম। আজকেও ঠিক সময় চলে আসলাম, তাই ম্যানেজারের বকা খেতে হলো না। কাজগুলোও ঠিকভাবে করতে লাগলাম। রাতে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, এখন থেকে আদিবাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। জানি ওকে ভুলে থাকা আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। আমার ভালোবাসা কোনো দিনও সফল হবে না, বরং এভাবে চলতে থাকলে কোনোদিন জানি আদিবাকে প্রপোজ করে বসি, তখন হয়তো ও আমাকে অনেক খারাপ ভাববে আর বন্ধুত্বটাও নষ্ট করে দিবে। তাই এখন থেকে কলেজে যতটা সম্ভব কম কথা বলতে হবে ওর সাথে, তাহলে হয়তো ওর মায়ায় পড়বো না। রাতে আর আদিবাকে ফোন দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ক্লাস শুরু হওয়া মাত্রই কিছুক্ষণ আগে গেলাম, গিয়ে দেখি আমার আগেই আদিবা চলে এসেছে। ক্লাসের সময় হয়ে গেছে, তাই আর আদিবার সাথে তেমন কথা হয় নাই। তারপর ক্লাস করে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আগের তুলনায় অনেক কম কথা বললাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। কাজ করতে করতে হঠাৎ একটা টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে রাব্বি ছিল আর ওর পাশে একটা মেয়ে বসা ছিল। তারপর একটু আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম। বাবু, তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? আসলে বাবু, ইদানিং একটু ব্যস্ত ছিলাম তো, তাই এখন থেকে তোমাকে অনেক সময় দেব। রাগ করো না বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি। তার মানে রাব্বি আদিবাকে ধোকা দিচ্ছে, আর ও একটা প্লে বয়। না জানি আরো কত মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। কাজ শেষ করে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, আদিবাকে যদি রাব্বির কথা বলি তাহলে হয়তো ও বিশ্বাস করবে না, কারণ ওই দিন রাব্বি ওকে পার্কে যেভাবে বলেছে তার জন্য হয়তো আমাকে ভুলও বুঝতে পারে। কিন্তু এটা যদি না বলি তাহলে হয়তো পরবর্তীতে ওর অনেক ক্ষতিও হতে পারে। আর যা বুঝলাম রাব্বি মোটেও ভালো না। না, ও আমাকে ভুল বুঝলেও আমাকে এই কথাটা ওকে বলতেই হবে, নয়তো ওর অনেক ক্ষতি হবে। আর আমি চাই না আদিবার কোনো ক্ষতি হোক। পরের দিন কলেজে গিয়ে আদিবার আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আদিবা আসলো। আদিবা, আমি তোকে কিছু বলতে চাই, জানি না তুই কি মনে করবি। আমি কিছুই মনে করব না, তুই বল। গতকালকে রাব্বি আমার হোটেলে এসেছিল একটা মেয়েকে নিয়ে। তারপর আমি ওদের সব কথা শুনলাম। ওরা একে অপরকে ভালোবাসে, আর আমার মনে হয় ও একটা প্লে বয়। ও তোকে ভালোবাসে না, ও শুধু তোকে ব্যবহার করতে চায়। তোর সাহস কি করে হয় রাকিব সম্পর্কে এসব কথা বলার? তোকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। রাকিবের সাথে আমার সম্পর্ক নষ্ট করে তোর কি লাভ? ও, বুঝেছি, ভালোবাসিস আমায়। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু আজকের পর আমি ভুলে যাব যে আমার তোর মতো কোনো বন্ধু ছিল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। ওই দিন পার্কে রাব্বি ঠিকই বলছিল, কিন্তু আমি ওর কথাগুলো বিশ্বাস করিনি। যা আমার সামনে থেকে। চোখের পানি মুছে সেখান থেকে চলে আসলাম। আদিবা রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, তাই ওর আমার কথা বিশ্বাস হচ্ছে না। কিন্তু ও যে আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু আমি আদিবাকে কি করে বিশ্বাস করাবো যে আমি যা বলেছি সব সত্যি? আমি জেনে শুনে কিভাবে আদিবার ক্ষতি হতে দিতে পারি? ও আমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। তারপর সেখান থেকে ক্লাসে গেলাম। আদিবার সাথে পরিচয় হওয়ার পর এই প্রথমবার ও আমার সাথে একই বেঞ্চে বসে
আমি আগে থেকেই সামনের বেঞ্চে বসেছিলাম। ভেবেছিলাম হয়তো তখন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, এখন ঠিকই আমার পাশে বসবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ও আমার পিছনের বেঞ্চে বসলো। অনেক কষ্টে ক্লাস করলাম। ক্লাস শেষ হবার পর আদিবা আমাকে রেখেই একা চলে গেছে। আদিবার এই অবহেলায় খুবই কষ্ট হচ্ছে। আমি কলেজ থেকে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে হোটেলে চলে আসলাম। রবি আমার সাথে এমনটা করবে কখনো কল্পনা করিনি। শেষ পর্যন্ত রাব্বির কথা সত্যি হলো। সেদিন যদি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। রবির চিন্তা ভাবনা এতটা খারাপ তা আগে বুঝতে পারিনি। বিকালে রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। কি ব্যাপার আদিবা, তোমার কি মন খারাপ? কখনো ভাবতেই পারি নাই আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। কি হয়েছে? রবি যে এতটা খারাপ আগে জানা ছিল না। ওকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম। ওর কত বড় সাহস তোমার সম্পর্কে বাজে কথা বলে। কি বলেছে? তোমাকে নাকি ও কোন মেয়ের সাথে দেখেছে, তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথে ওকে থাপ্পড় মেরেছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করেছি। সেদিন তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। যা হবার হয়েছে, এটা নিয়ে আর চিন্তা করো না। তুমি যা করেছো ভালোই করেছো। ওই দিন তো আমার কথা বিশ্বাস করলে না, আর এখন নিজেই তো দেখলে। আমার আগেই সন্দেহ হয়েছিল ওকে দেখে। আমার মোটেও ভালো ছেলে মনে হয়নি। ও তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করেছে, তারপর তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সব সম্পত্তি ওর নামে করতে চেয়েছিল। ঠিকই বলেছো, কিন্তু ও আর সেই সুযোগ কখনো পাবে না। আচ্ছা, এখন এইসব কথা বাদ দাও, চলো আমরা সামনের দিকটাই যাই। হোটেলে এসে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আবার আমি একা হয়ে গেলাম। আদিবাকে কি করে বোঝাবো যে রাব্বি ভালো ছেলে না? আমার নাম্বারও ব্ল্যাক লিস্টে রেখেছে। ও রবির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। একদিন আগেও কলেজের সবাই জানতো আমরা দুজন খুব ভালো বন্ধু, আর আজকে সেই আদিবাই আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। এতটাই অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়। ও একবার পরীক্ষা করে দেখতে পারতো যে আমি সত্যি বলছি না মিথ্যা। কালকে কলেজে যাওয়ার পর আদিবাকে আবার বোঝাতে হবে। ও আমাকে যতই অপমান করুক না কেন, ওর সামনে আমাকে সত্যিটা তুলে ধরতেই হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আদিবা, তোর সাথে আমার কথা আছে। তোকে বলছি না তুই আর কখনো আমার সামনে আসবি না, আর কখনো আমার সাথে কথা বলবি না। তারপরও বেহায়ার মতো কেন আবার আমার কাছে আসলি? দেখ আদিবা, তুই আমাকে যা বলার বল, দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস কর। তুই ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তাই এখন আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না। তুই একবার চিন্তা করে দেখ, আমি সত্যি বলছি না মিথ্যা। অনেক হয়েছে, আর একবারও রাব্বির সম্পর্কে বাজে কথা বলবি না। তোর কপাল ভালো যে আমি তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই আমার সেই বন্ধুত্বের সুযোগ নিলি। তোর কি মনে হয় রাব্বির সম্পর্কে এসব বললেই আমি রাব্বিকে ভুল বুঝবো, তারপর তোকে ভালোবাসবো? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তুই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস। তোর সাথে বন্ধুত্ব করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আর এখন তা বুঝতে পারছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। এই বলে আদিবা চলে যেতে লাগলো। তখনই আমি আদিবার হাত ধরে ওকে কিছু বলতে যাব, তার আগেই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই কোন সাহসে আমার হাত ধরলি? আরে তোর তো মনে হয় জন্মেরই ঠিক নাই। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে করুণা করে তোর সাথে বন্ধুত্ব করছিলাম, কিন্তু তুই তার যোগ্য না। তোর মতো এতিম ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসবে না। চোখের পানি মুছে বলতে লাগলাম, এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ঠিক না যে আমি তোর টাকার লোভে তোকে ভালোবাসি। তুই ঠিকই বলেছিস, আমার হয়তো জন্মেরই ঠিক নাই, তাই তো আমি জানি না যে কে আমার বাবা। তোর সাথে পরিচয় হবার আগ পর্যন্ত আমার জীবনে কখনো খুশি আসেনি। তুই ঠিকই বলেছিস যে আমি একটা এতিম ছেলে। তোর সাথে পরিচয় হবার পর আমি ভুলেই গেছিলাম যে আমি একটা এতিম ছেলে। আজকে তুই মনে করিয়ে দিয়ে ভালোই করেছিস। আজকের পর থেকে এই এতিম ছেলেটা তোকে আর বিরক্ত করবে না। তবে একটা কথা মনে রাখ, একদিন ঠিকই তুই আমার কথা বুঝবি। হয়তো তখন আমি থাকবো না। তারপর সেখান থেকে চলে এসে একটা বেঞ্চের উপর বসে আছি আর চোখের পানি ফেলতেছি। হঠাৎ করে সাকিব আমার কাছে এসেই, তোর সাহস কি করে হয় আদিবার হাত ধরার? এতদিন আদিবার জন্য তোকে কিছু বলতে পারি নাই, ভেবেই পাচ্ছি না যে তোর মতো ছেলের সাথে আদিবা কি করে বন্ধুত্ব করলো।
যাক, অবশেষে আদিবা ওর ভুল বুঝতে পেরেছে। আজকে তোকে এমন মার মারবো যে আর কোনোদিন আদিবার পিছে পড়বি না। তারপর আমাকে অনেক মারলো, কোনো কিছুই বলতে পারি নাই, মুখ বুজে সব সহ্য করেছি। আমি তো আদিবার কোনো ক্ষতি করিনি, শুধু ওর সাহায্য করতে চাইছিলাম, কিন্তু তার প্রতিদান ও এইভাবে দিবে তা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। কোনো মতে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। হাতে কোনো টাকাও নাই যে ডাক্তার দেখাবো। মারের কারণে জ্বর চলে আসলো, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। তারপর পাশে তাকিয়ে দেখলাম যে পাশের বাসার বড় ভাই আছে। আমি চোখ খুলছি দেখেই বলতে লাগলো, তোর জ্ঞান ফিরেছে, আমি ডাক্তারকে নিয়ে আসি। তারপর বড় ভাই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আমাকে দেখার পর বলল, আর কোনো ভয় নেই, রোগী এখন বিপদমুক্ত। 2-3 দিন পর বাসায় নিয়ে যেতে পারবেন। এটা বলে ডাক্তার চলে গেল। তারপর আমি বড় ভাইকে বলতে লাগলাম, ভাই আমি হাসপাতালে কেন? আমার কি হয়েছিল? আর আমি এখানে এলামই বা কি করে? আমি তোর বাসার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি তোর রুমের দরজা খোলা। এই সময় সাধারণত তোর রুমের দরজা খোলা থাকে না, তাই ভাবলাম হয়তো কোনো চোর হবে। তাই রুমের কাছে গেলাম আর দেখলাম তুই বিছানার উপর শুয়ে আছিস। তোকে দেখে মনে হলো তুই অ্যাক্সিডেন্ট করেছিস। তারপর কাছে গিয়ে তোকে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তখন তোর গায়ে হাত দিলাম, তোর শরীর গরম ছিল অনেক। তারপর তোকে হাসপাতালে নিয়ে আসলাম, আর আজকে 2 দিন পর তোর জ্ঞান ফিরলো। বড় ভাইয়ের কাছ থেকে এসব শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে লাগলাম। মনে করতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল। তারপর বড় ভাইকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। এত কিছু হয়েছে তোর সাথে? মন খারাপ করিস না, দেখবি একদিন ঠিকই আদিবা ওর ভুল বুঝতে পারবে, আর সেই দিন এসে ও তোর কাছে মাপ চাইবে। হয়তো সেই দিন আমি থাকবো না। ধুর, যত সব বাজে কথা। এখন একটু ঘুমা, তোর শরীর খুবই দুর্বল। আমি একটু বাসা থেকে আসি। আচ্ছা ভাই। তারপর শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, মানুষ বড়ই অদ্ভুত। একসময় আদিবা আমাকে বলেছিল আমি যেন আর কোনো দিন নিজেকে এতিম না বলি, কিন্তু সেই আদিবাই আমাকে এতিম বলে অপমান করলো। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। কিছুক্ষণ পর ঘুম ভাঙলো, দেখলাম বড় ভাই আমার পাশে। যাকে আমার সবকিছু ভেবেছিলাম তার জন্যই আজকে আমার এই অবস্থা, অথচ আপনি আমার রক্তের কেউ নন, তারপরও আমার জন্য এত কিছু করেছেন। জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। অনেক বেশি কথা বলিস তুই। তোকে বলছি ঋণ শোধ করতে, তুই না। আমি তোর ঋণ কিভাবে শোধ করব জানি না। মানে? তুই ওই দিন যদি আমার বোনকে রক্ত না দিতি তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না। তাছাড়া তোর মতো ছেলে আমি খুব কমই দেখছি। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো খারাপ হয়ে যেত, কিন্তু তুই ঠিক তার উল্টো। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় হবি। 2 দিন হাসপাতালে থাকার পর আজকে রিলিজ দিল। এই 2 দিন বড় ভাই প্রায় সব সময়ই আমার পাশে ছিল। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় চলে আসলাম। এখন অনেকটাই সুস্থ। বাসায় আসার পর রেস্ট নিয়ে হোটেলে গেলাম। অনেক দিন হোটেলে যাই না, জানি না ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পর আমাকে দেখেই ম্যানেজার বলল, তুমি এখানে কেন? স্যার আমি খুবই দুঃখিত এতদিন না আসার জন্য। আসলে আর কিছু বলতে হবে না। আমি কি তোমার কাছে কিছু জানতে চেয়েছি? এতদিন আসো নাই ভালো কথা, আর আসতেও হবে না। এই নাও তোমার পাওনা টাকা, আর এখান থেকে বিদায় হও। স্যার দয়া করে আমার সাথে এমনটা করবেন না। এই চাকরিটা আমার খুব প্রয়োজন। দয়া করে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না। আপনি আমার কথাটা একবার শুনুন, তারপর যা সিদ্ধান্ত নেবেন। তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়াও তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না স্যার, তার আর দরকার হবে না, আমি চলে যাচ্ছি। তারপর সেখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, অবহেলিত জীবনটা এত কম সময় ইতি ঘটাবে তা ভাবতে পারিনি। জীবন সংগ্রামে বাঁচতে অনেক যুদ্ধ করেছি। আমি যত উপরে উঠছি মানুষ আমাকে তত নিচের দিকে টেনে নিচ্ছে। জীবনে কখনো কারো ভালোবাসা পাইনি। প্রথমবার কেউ একজন আমার সঙ্গ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে চলে গেছে। আদিবা ঠিকই বলেছে, আমার হয়তো জন্মেরই ঠিক নেই। তাই তো জানি না কে আমার বাবা মা। আজকে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয় তাহলে হয়তো আমার লাশটাও দাফন হবে না। এই দুনিয়া বড়ই অদ্ভুত। তবে একটা ইচ্ছা মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদি আমার পরিচয়টা একবার জানতে পারতাম তাহলে আর কোনো কষ্ট থাকতো না। তাহলে আর কেউ বলতে পারতো না যে আমার জন্মের ঠিক নেই। শেষবারের মতো এই পৃথিবীটাকে দেখে নিচ্ছে। আত্মহত্যা করতে যাব তখনই শুনতে পেলাম, এই আপনাকে বলছি না আর বিরক্ত করবেন না। বারবার এসে একই কথা জিজ্ঞেস করছেন। বারবার জিজ্ঞেস করলে কি জামাটার দাম কমে যাবে? যেটা কিনতে পারবেন না সেটা নিয়ে পড়ে আছেন কেন? কোথা থেকে যে আসে এসব মহিলা? আমি পাশে দোকানের দিকে তাকিয়ে দেখলাম দোকানদার একটা মহিলাকে এই কথাগুলো বলছে। আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? দেখেন ভাই, এই জামাটার দাম 800 টাকা।
আর এই মহিলা বারবার এসে বলছে তাকে 400 টাকাই দিতে। আপনি বলেন ভাই, 800 টাকার জামা 400 টাকায় কিভাবে দিব? তারপর আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এই জামাটা দিয়ে কি করবেন? বাবা, এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম। আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ওর লেখাপড়া করাই। আমার মেয়েটা আজকে 3 দিন ধরে অসুস্থ। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি নাই। আজকে মেয়েটা আমার কাছে নতুন জামা চেয়েছে। কোনো দিন ওকে নতুন জামা কিনে দিতে পারি নাই। ও খুবই অসুস্থ। হয়তো চিকিৎসার অভাবে আর বেশি দিন ওকে বাঁচাতে পারবো না। তাই ওর এই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আর সকাল থেকে ভিক্ষা করে এই 400 টাকা পেয়েছি। এগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। ওনার কথা শুনে আমারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারপর নিজের টাকা দিয়ে ওই জামাটা কিনে মহিলাকে বললাম, এই নিন, আর চলেন, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কেন নিজের টাকা দিয়ে জামাটা কিনছো? আর আমার মেয়েকে ডাক্তারও দেখাবা? এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি জানি না কে আমার বাবা মা। আমি একটু আগে আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তা করতে দেয়নি। হয়তো উনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন। এখন আমি বাঁচবো আমার মা আর বোনের জন্য বাঁচবো। আজ থেকে আপনি আমার মা আর আপনার মেয়ে আমার বোন। কিন্তু বাবা, তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছিলে? তারপর তাকে আমার জীবনে সবকিছু বললাম। কেঁদো না বাবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। তারপর তার বাসায় গেলাম, তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। 3 দিন পর আজকে সুস্থ হলো। আমাকে দেখেই বলতে লাগলো, মা, উনি কে? আজ থেকে আমি তোমার বড় ভাই। তোমার নাম কি? জান্নাত। কিন্তু তুমি আমার বড় ভাই কি করে হলে? তারপর মা জান্নাতকে সবকিছু খুলে বলল। জানো ভাইয়া, আমার সাথে না কেউ ভালো ব্যবহার করে না। স্কুলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন ভাবতাম, যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। আমি জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ এখন তোর ভাই আছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত সুস্থ হলে ওকে আর মাকে নিয়ে হাসপাতাল থেকে আমার বাসায় নিয়ে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো তিনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন, তাই হয়তো আমাকে জীবিত রেখেছেন। কিন্তু আরেকটা জিনিস ভেবে খুবই চিন্তা হচ্ছে, সেটা হলো কিভাবে পরিবারের খরচ চালাবো। বাসার সামনে বসে এগুলো ভাবছি, তখনই বড় ভাই বলল। রবি, তোর বাসায় এরা কারা? বড় ভাইকে সবকিছু খুলে বললাম। ভালোই হয়েছে, তুই একটা পরিবার পেলি। তা তোকে এত চিন্তিত লাগছে কেন? হাসপাতালের কারণে তো হোটেলে যেতেই পারি নাই, তাই চাকরিটা চলে গেছে। এখন ভাবছি কিভাবে খরচ চালাবো। এত ভাবতে হবে না, তোর তো হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি তোকে অন্য একটা হোটেলে কাজ দিয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই ঋণ আমি হয়তো কোনো দিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো আমি এতদিনে বেঁচেই থাকতাম না। আর কখনো এই কথা বলবি না। আর সন্ধ্যার সময় রেডি থাকিস, তোকে নিয়ে সেই কাজের জন্য যাব। আচ্ছা ভাই। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে বাসার কাছে একটা স্কুলে গেলাম। ওকে সেখানে ভর্তি করিয়ে দিলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পর একটু ঘুমালাম। সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে তার পরিচিত একটা হোটেলে গেলাম। বড় ভাই হোটেলে ম্যানেজারের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আমাকে ডাকলো। আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোন সময় থেকে কাজ করতে পারবো। আগের হোটেলে যে সময় করতাম ওই সময়ের কথাই বললাম। তারা কালকে থেকে কাজে যোগ দিতে বলল। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি সবকিছু যে এত সহজে হয়ে যাবে তা ভাবতে পারি নাই। বড় ভাই আমার জন্য যা করেছে হয়তো আপনজনরাও তা করতো না। উনি খুবই ভালো একজন মানুষ। এতদিন ভাবতাম এই দুনিয়ায় আমি একা, কিন্তু এখন আমি খুবই খুশি, কারণ আমার মা আছে, জান্নাতের মতো একটা বোন আছে। এখন থেকে আর নিজেকে কখনো একা মনে হবে না। শুধু একটা জিনিসই অপূর্ণ থেকে গেল, সেটা হলো আদিবা। আমি তো ওর ভালো চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝলো, আমাকে অনেক অপমান করলো। যেদিন রাব্বি সত্যিটা ও জানতে পারবে সেদিন হয়তো ওর আমাকে মনে পড়বে। হয়তো ওর সাথে বন্ধুত্ব করাই আমার উচিত হয়নি। যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে হয়তো ওর মায়ায় পড়তাম না, আর এখন কষ্টও পেতাম না। আমার ভালোবাসাটা শুধুই একতরফা, কারণ এই ভালোবাসা হয়তো কখনো পূর্ণতা পাবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে জান্নাতকে নিয়ে স্কুলে গেলাম। ওকে স্কুলে রেখে আমি কলেজে গেলাম। অনেকদিন পর কলেজে যাচ্ছি। কলেজে যাওয়ার পর একটা বেঞ্চের উপর একা একা বসে আছি, কারণ এখনো ক্লাসের সময় হয়নি। আগে হলে আমার সাথে আদিবা বসে থাকতো, কিন্তু এখন আর তা সম্ভব নয়। দূর থেকে দেখলাম আদিবা ওর বন্ধুদের সাথে কথা বলছে। আদিবা আমাকে দেখেনি, কারণ আমি এমনভাবে আছি যাতে আদিবার চোখ আমার উপর না পড়ে। ও আমাকে বলেছিল আমার মুখ যাতে ওর দেখতে না হয়, তাই যতটা সম্ভব ওর থেকে দূরে থাকতে হবে। একটু আগে ভুলবশত ওর দিকে
চোখ পড়েছে। না, আর কখনো বেহায়ের মতো ওর দিকে তাকানো যাবে না। এসব ভাবছি, তখনই পেছন থেকে কে যেন বলল। তুই লুকিয়ে লুকিয়ে আদিবাকে দেখছিস কেন? পিছনে তাকিয়ে দেখলাম সাকিব আমাকে বলছে। আমি ইচ্ছে করে তাকাইনি, হঠাৎ করেই চোখ পড়ে গেছে। এতদিন আদিবার জন্য তোকে কিছু বলতে পারি নাই। ওর সাথে থেকে খুবই তো ভাবনীতি। তা এখন কোথায় গেল তোর সেই ভাব? কিছু বললাম না, মাথা নিচু করে আছি। কিরে, কথা বলছিস না কেন? ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। আরে দাঁড়া, এত তারা কিসের? তার আগে আমাদের একটা কাজ করে দিয়ে যা। কি কাজ? আমাদের জন্য সিগারেট নিয়ে আয়। সরি, আমি আনতে পারবো না, অন্য কিছু করতে বলেন। তুই পারবি না, তোর বাপ পারবে। ওই দিনের মারের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই যদি সিগারেট আনতে না যাস তাহলে তোর এমন অবস্থা করব তা তুই ভাবতেও পারবি না। তারপর বাধ্য হয়ে সিগারেট আনতে গেলাম, কিন্তু আরও একটা সমস্যা বেঁধে গেল। সেটা হলো সিগারেট আনতে গেলে আদিবাদের সামনে দিয়ে যেতে হবে। বাধ্য হয়ে নিচের দিকে তাকিয়ে হেঁটে গেলাম, যাতে আদিবাকে না দেখতে হয়। তারপর সিগারেট নিয়ে সাকিবের কাছে দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। দেখেছিস কত বড় সাহস, কলেজ ক্যাম্পাসে হাতে সিগারেট নিয়ে ঘুরে। মিম, তুই এসব ফালতু ছেলের কথা বাদ দে তো। ওর মতো ছেলেরা এছাড়া আর কি বা করতে পারে? তা ঠিক বলেছিস, ওকে দেখে অনেক ভদ্র ছেলে মনে হলেও ও একটা ফালতু ছেলে। তুই এরকম একটা ছেলের সাথে যে কি করে এতদিন বন্ধুত্ব করলি আমি তাই ভেবে পাচ্ছি না। আগে কি করেছি তা নিয়ে ভাবলে চলবে না, সামনে কি করব তা নিয়ে ভাবতে হবে। তুই ওর কথা বাদ দে তো, অন্য কিছু বল। আচ্ছা বাদ দিলাম, এখন বল রাব্বি ভাইয়ের সাথে তোর রিলেশন কেমন চলছে? ভালোই চলছে। সে হলো মহাব্যস্ত মানুষ, তাই আজকাল আমাকে তেমন সময় দিতে পারে না। দেখিস পাখি যেন আবার খাঁচা ছেড়ে চলে না যায়। ধুর, কি যে বলিস না তুই। আরে মজা করলাম, রাব্বি ভাইয়া আর যাই হোক রবির মতো না। কোথায় ওই ফালতু ছেলেটা আর কোথায় রাব্বি? কার সাথে যে তুই কার তুলনা করিস? আচ্ছা বাদ দে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাসে এসে সবার পিছনের বেঞ্চে বসে পড়লাম। আদিবার সাথে যখন বন্ধুত্ব ছিল তখন ওর সাথেই সামনের বেঞ্চে বসতাম, তখন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতো না। আর এখন আদিবার সাথে বন্ধুত্বও নাই, আর সবার ভালো ব্যবহারও শেষ। সামনের বেঞ্চে আমার জায়গা হয় না, তাই পিছনের বেঞ্চে বসতে হয়। ক্লাস শেষ করে জান্নাতকে ওর স্কুল থেকে নিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। নতুন হোটেলের ম্যানেজার অনেক ভালো, তিনি আমাকে অনেক ভালো জানেন। আর এখানে কাজ করেও অনেক আনন্দ পাচ্ছি, যা আগের হোটেলে পেতাম না। ধুর, কিছু ভালো লাগছে না। এই রাব্বিটা না মনে হয় সারাদিন ব্যস্ত থাকে। এখন একবার ফোন দিয়ে দেখি। কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে?